বাংলাদেশ নিয়ে কোনো নতুন খেলা শুরু হয় না। এগুলা ফুটবলের মতো খেলা না যে আপনি 90 মিনিটস একটা পার্ট খেলা শেষ হলো তারপরে একটা খেলা শুরু হবে। আমরা 24 আগস্ট মাসের যে ঘটনাটা দেখলাম, আওয়ামী লীগের শাসনামলের অবসান এবং পরবর্তীতে নতুন শাসক গোষ্ঠীর আগমন বাংলাদেশে, এই খেলাটা ধারাবাহিকতা আজকে পর্যন্ত চলছে। ইটস নট এ পার্ট পার্ট পার্ট। এটা শুরুই করা হয়েছিল যাতে আজকের যে পরিস্থিতি সেখানের মধ্যে যেতে পারে, বা আরো আগামীতে আমরা যেটাকে বলে যে ইকোনমিক্যাল কলোনি বানানো যায়, যাতে এই দেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া যায়। এই কারণে এই গেমটা শুরু হয়েছে। সুতরাং আমরা নতুন করে কোনো খেলার মধ্যে ঢুকি নাই। এই খেলার মধ্যে স্ট্র্যাটেজিক্যাল কারণে, ভৌগোলিক অবস্থানের কারণে আমাদের এক ধরনের চ্যালেঞ্জ আগে থেকেই ছিল। দ্বিতীয় যে মুশকিলটা তৈরি হয়েছে আমাদের, গ্রোয়িং ইকোনমি, গ্রোয়িং মিডল ক্লাস, পারচেস পাওয়ার গ্রোথ, এইসব কারণে আমরা যে কোনো সময় লেস ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে উপরে চলে যেতে পারি। আপনারা জানেন যে এটা অনেকটা প্রেশার দিয়ে আটকে রাখা। আমাদের যে মাথাপিছু আয়ের যে উম্ফলনীয় আমি বলবো, এবং অন্যান্য কারণে আমাদের কর্মক্ষম জনগোষ্ঠীর শক্তি অনেক বেশি এখন এই মুহূর্তে। আমাদের যেটাকে ডেমোক্রেটিক ডিভিডেন্ড বলে, সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের জায়গাটা অনেক বেশি। সবকিছু মিলিয়ে আমরা এখন খুবই একটা আকর্ষণীয় জায়গা বিদেশি বিভিন্ন শক্তির জন্য, আমাদের অর্থনীতি এবং আমাদের অবস্থান। এইটারই প্রক্রিয়াগত কারণে বাংলাদেশের আজকের এই অবস্থা। এবং এটা নতুন কোনো খেলা না, এটা ধারাবাহিক একটা খেলা। এই মুহূর্তে খেলাটা কার্যকর হচ্ছে আর কি, যেটা ধরুন গত 2-3 বছর ধরে চলছে। এইটার একটা ফল শুরু হচ্ছে মাত্র, যেটা ইউনূস সাহেব প্রথমার্ধে করে গিয়েছেন। উনি পুরো মাঠটা সাজিয়ে দিয়ে গিয়েছেন, গোল টোল করার জায়গাটা ব্যবস্থা করে দিয়ে গেছেন। তারই কন্টিনিউশন আজকের যে সরকার, তারা সেখানে ধারাবাহিক এখন গোলগুলা দিয়ে যাবেন। আমি একটু যুক্ত করতে চাই আর ভাই, ইউএসএ যে এগ্রিমেন্ট, ইউএসএর সাথে যে বাণিজ্য চুক্তি, এই চুক্তি একদিকে সরকার বলছে যে এটা পুনর্বিবেচনার সুযোগ আছে, পুনর্বিবেচনা করবে হয়তো, আবার চুক্তি কিন্তু বাস্তবায়ন হচ্ছে অনেক কিছু, বলা যায় যে বাস্তবায়নের পথে হাঁটা হচ্ছে। শোনা যাচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, আমাদের পোর্ট, সেগুলোতে আমেরিকান ওয়ারশিপ তারা আনাগোনা করতে পারবে। তাহলে চুক্তি যদি বাস্তবায়নই হয়, এটা পর্যালোচনার কি জায়গা থাকছে? পর্যালোচনার জায়গা আছে, আমি জানি না আপনি কোথায় শুনেছেন। এগুলো কৌতুক, এগুলো শুনতে ভালো লাগে। একটা দাড়ি কমা, ফুল স্টপ, কিছু বদলানোর ক্ষমতা নাই। মানে ক্ষমতা নাই মানে কি, এটা বদলানো হবে না ধরে নিয়েই তো আপনি ক্ষমতায়। সুতরাং এইসব জোক শুনতে ভালো, কিন্তু বাস্তবে এগুলোর কিছু নেই। পর্যালোচনা করার সুযোগ আছে, দুনিয়ার সকল চুক্তির পিছনে লেখা থাকে যে এটা উভয় পক্ষ মাঝে মাঝে পর্যালোচনা করবে। তো এখন ওই লাইনটা ধরে যদি আমি বলি পর্যালোচনা করার সুযোগ আছে, ভালো। তো পর্যালোচনা করার সুযোগ থাকলে পর্যালোচনা করেন। পর্যালোচনা কোথা থেকে করবেন? এই চুক্তিটা এতই গুরুত্বপূর্ণ, আপনি দেখেন যে ইউনূস নির্বাচনের 3 দিন আগে গোপনে এই চুক্তিটা সাইন করে দিয়ে গেছে। মানে এটা খুবই কমন সেন্স যে একটা সরকার বা একটা নির্বাচন হচ্ছে 3 দিন পরে, সেখানে কোনো সরকার নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না। একেবারে রুটিন জব, সরকারি কর্মচারীদেরকে বেতন দেওয়া, ট্রাফিক কন্ট্রোল করা, গ্যাস বিল, কারেন্ট বিল সংগ্রহ করার বাইরে কোনো কাজ কোনো সরকার করবে না। কিন্তু তাড়াহুড়া করে করা হচ্ছে এবং গোপনে করা হচ্ছে। এটা কি এত সহজ? এটা তো ওই যে গরু বাজারের হাসিল কাটার মতো ঘটনা না। এটা তো অনেক প্ল্যান এন্ড প্রোগ্রামের মধ্যে আছে। এইটা দাড়ি কমা, ফুল স্টপ কিছু বদলাতে পারবে না। এবং আপনি দেখেন ইউনূস কিন্তু এখন যেটা বলে, ওরা যে এটা তো বিএনপি জামাতের সাথে কথা বলেই করেছে, এবং বিএনপি জামাত কিন্তু এটা নিয়ে খুব শক্ত কোনো কথা বলে না, কারণ তাদের এটা না করলে তো তাদেরকে ক্ষমতায় আনা হতো না হয়তো। গতকাল আবার জামাতের আমির বললো যে এই বিষয়ে তাদের সঙ্গে বিন্দু পরিমাণ কথা ইউনূস সরকার বলেনি। জামাত বাই ডিফল্ট মিথ্যা কথা বলে, সুতরাং তাদের কথা আপনি ওইভাবে গতকালকে কি বলেছে এটা আজকে ধরলে হবে না। যখন বলেছে ওই সময়টা তো ধরতে হবে। কয়েক ঘন্টা চলে যাওয়ার পরে জামাতের কথার কোনো মূল্য নাই। আপনি দেখেন যে মিরপুরে মাজারের হামলা করেছে জামাতিরা গিয়ে, তাই না? তার করার পরে ওইখানকার যে এমপি, কি যেন ওনার নাম, যাই হোক, সরি, হ্যাঁ, তো উনি কিন্তু স্বাধীনতা বলছে, আমি পুলিশের সাথে কথা বলছি, পুলিশ এখানে অভিযান চালাচ্ছে। পুলিশ করে আমি জানি না, এমপি সাহেব আমাদেরকে কথাই বলে নাই। এই যে একেবারে সাদা, একেবারে বিশাল একটা মিথ্যা বড় করে বলে ফেলা এগুলো। এখন জামাত বলতেছে আমি তো জানি না। ভাই আমার ক্ষমতায় দেশ নাই, আমি বসে জানি না। তো জানো না তো এখন ইউনূসের বিরুদ্ধে মামলা করে দাও, তোমার নামে এত বড় মিথ্যা কথা বলবে কেন? তো এটা তো বাস্তব হচ্ছে কি, এটা
এই পুরো প্রসেসটাই তো এটার ভিতরের একটা অংশ হিসাবে এসেছে। সুতরাং বাংলাদেশ নতুন করে একটা ঝামেলা পড়তে যাচ্ছে তা না, এই ঝামেলাটা গত কয়েক বছর ধরে চলছে, আগামীতে এটা খুব খারাপের দিকে যাবে। মানে অর্থনীতি তো ওভারনাইট আপনি কালকে সকালে যে ধসে পড়বে তা না, এটা ধসে পড়ার লক্ষণ যেগুলো এগুলো কিন্তু সবই দেখা যাচ্ছে। এবং যদি আল্লাহ না করুক কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ এটার মধ্যে আরেকটু অ্যাড হয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশি হিসাবে আমাদেরকে অনেক কষ্ট ভুগতে হবে। আরে ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু মামুন মাহবুবের কাছে আছি। মামুন ভাই, এই আরিফ ভাইকে প্রথম যে প্রশ্নটা করেছি যে বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশ এখন কি, এবং সেদিনও একটা আলোচনা আমাদের ছিল, আমরা ইন্ডিয়ার মধ্যে আমরা সীমাবদ্ধ ছিলাম, কিন্তু এখন দেখছি যে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কের বিবেচনায় চীন, আমেরিকা, তুর্কি, পাকিস্তান, ইন্ডিয়া সবাই মিলে আমরা যেন মাঝখানে কোন একটা জায়গায় আছি। আপনি কি দেখতে পাচ্ছেন, নাম্বার ওয়ান? এবং নাম্বার টু হচ্ছে, আরিফ ভাই প্রশ্নটা তুলে ফেলেছেন যে এই যে মাজার হামলা থামছেই না, সেই অনুসন্ধান যে শুরু হলো, এবারে সেটা বিএনপি গঠনের সময় মাজার আক্রান্ত হয়ে, তাও রাজধানীর কেন্দ্রস্থলে, মিরপুর তো রাজধানীর কেন্দ্রস্থল এখন, সেইখানে একটা আদি পুরনো মাজার, শাহ মাজার, কিন্তু যারা মাজার প্রেমী তাদের কাছে একটা খুব উল্লেখযোগ্য জায়গা, সেটা আক্রান্ত হলো। আপনি কিভাবে দেখছেন সৈয়দ মামুন মাহবুব? জি, ধন্যবাদ। আপনি যেটা বলেছেন বাংলাদেশ নিয়ে নতুন কোনো খেলা শুরু, আমি আমার সহ আলোচক আরিফ জেপ্তিক সাহেবের সঙ্গে একমত যে এটা দীর্ঘদিনের খেলা, এটা শুধু গত 2-3 বছরের না। আমাদের বাংলাদেশের, আমাদের যেটা একমাত্র গর্বের, কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় বা কবি শামসুর রহমানের ভাষায়, স্বাধীনতা তুমি আমার একমাত্র স্বজন হারানো স্বজন। তো সেই মুক্তিযুদ্ধের সময় তো আমরা আন্তর্জাতিকভাবে একটা গুরুত্ব বহন করেছিলাম। অর্থাৎ তখন মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব এবং সমাজতান্ত্রিক চীন, তারা আমাদের শুধু বিরোধিতাই করেনি, পাকিস্তানেরকে সর্বপ্রকার সহায়তা দিয়েছিল, আর্থিক, সামরিক। এমনকি ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র সপ্ত নৌবহর পাঠিয়ে দিয়েছিল। কিন্তু তখন সারা বিশ্বের যে মুক্তিকামী আন্দোলনে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে সোভিয়েত ইউনিয়নের যে অসাধারণ অবদান, সারা বিশ্বের মুক্তিকামী মানুষের আন্দোলনকে সমর্থন করা, এবং আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ তো নেতৃত্ব দানকারী সংগঠন, তার সঙ্গে তদানীন্তন পাকিস্তান দ্বারা নিষিদ্ধ পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি, তখনকার নেতা বীর কমরেড মনি সিং, মোহাম্মদ ফরহাদ, তা ছাত্র ইউনিয়ন, ন্যাপ, অধ্যাপক মোজাফফর, এদের ভূমিকা, সঙ্গে আওয়ামী লীগের তো নেতৃত্বই ভূমিকা, এবং তাজউদ্দিন সাহেবের মতো। আমি এই জন্য খুব দৃঢ়তার সঙ্গে বলি, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হতো না, আর তাজউদ্দিন সাহেব না থাকলে আমাদের মুক্তিযুদ্ধ সম্পন্ন হতো না সফলভাবে। কারণ আপনি জানেন, মুক্তিযুদ্ধের মধ্যেও মুজিব বাহিনীর দুইবার তাজউদ্দিন সাহেবকে হত্যা করার উদ্যোগ নিয়েছিল ওই যুবনেতারা, তখনকার যুবনেতা শেখ ফজল হক, মনীষা ও অন্যরা। তো যে ইতিহাসে সেই তাজউদ্দিন সাহেবকে সবাই অবজ্ঞা করেছে, কেউ বাদ দিয়েছে, কেউ নাম বলতে চায়নি। কিন্তু ইনশাল্লাহ তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে যেরকম জীবন দিয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধুর প্রতি তার অকৃত্রিম আনুগত্য, তো সেখান থেকেই তো আমাদের বাংলাদেশের গুরুত্ব। এবং বঙ্গবন্ধু যে সাহসের সঙ্গে ভূমিকা পালন করেছিল, তার সেই অসাধারণ উক্তি, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, একটি শোষক আর একটি শোষিত, আমি শোষিতের পক্ষে। কিংবা তার আরো একটা ভাষণ, আমি লুমুম্বা হব, আলেন্দে হব, তবু সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করব না। এবং উনি তো আমাদের সংবিধানে সমাজতন্ত্রকে ইনক্লুড করেছিলেন, যা পদ্ধতিগত প্রয়োগের ত্রুটি, দুর্বলতা তো সব দেশেই থাকে। তো তারপর থেকে তো জিয়াউর রহমানের আমলে একদম উল্টো, অবাধ মুক্ত বাজার অর্থনীতি। 91-এর পরে বোধহয় 93-র দিকে, আমি যদি ভুল না করে থাকি, আওয়ামী লীগও তার গঠনতন্ত্র চেঞ্জ করে মুক্ত বাজার অর্থনীতি করলো, হয়তো বাস্তবতার কারণে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্ক কিন্তু ভাই বিএনপি, আওয়ামী লীগ কেউই মেনটেন করেনি। প্রত্যেকে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রাখার, এবং যে যখন বিরোধী দলে থেকেছে তখন মার্কিন এম্বাসিতে যাওয়া ছিল আন্দোলনের একটা অন্যতম কাজ। মার্কিন অ্যাম্বাসেডারকে আমি শেখ হাসিনার বাসায় বহুদিন দেখেছি। যখন আমরা 2001 থেকে 2006 পর্যন্ত আওয়ামী লীগ না করলেও গণতান্ত্রিক আন্দোলন করেছি আপনার আইনজীবী সমন্বয় পরিষদ থেকে, তখনও যে কয়েকবার গিয়েছি শেখ হাসিনা ওখানে, তাতে একবার দুইবার দেখেছি মার্কিন অ্যাম্বাসেডার যেতে। কিংবা ধরেন এই যে 23-এর দিকে, এই যে এখানে ভারতে যে মিটিং হলো, সেখানে তো শেখ হাসিনা, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, ওর নাম কি, জো বাইডেনের সঙ্গে ছবি তোলার জন্য
উদ্গ্রীব হয়েছিলেন এবং ছবি তুলে তো সেটা ওবায়দুল কাদের গর্ব করে বলেও ছিল। তো তখন বিএনপি একটু তেরসা কথা বলতো, এখন তো বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্রের কোলে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে সবচেয়ে ভালো বলেছেন গতকাল বীর মুক্তিযোদ্ধা বিএনপির এমপি ফজলুর রহমান সাহেব। বলেছে এইটা রবার্ট ক্লাইভ 1757 পরে রবার্ট ক্লাইভ এবং মীর জাফরের চুক্তি, এরপর তো আর কোনো বিশ্লেষণ লাগে না। আর আপনি যেটা, আমি যে কারণেই বলছি, আমি একদম খোলামেলা বলি, বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটি দলের একটিকে বাদ দিয়ে করবেন, একটিকে বাদ দিয়ে আপনি দেশে সুস্থভাবে থাকতে পারবেন না। এইটা যেরকম বিএনপি এখন বুঝতে পারছে না, মাসুল দিতে দিতে কত করুণ অবস্থা হবে সেটা তারাই জানেন। আওয়ামী লীগও নিষিদ্ধ না করলো, আওয়ামী লীগেরও 2014 পর থেকে প্রবণতা হয়েছিল বিএনপি বাদ দিয়ে কিভাবে দেশ চালানো যায়, পারেনি। কারণ বিএনপি এবং আওয়ামী লীগ আপনি মানেন আর না মানেন, দুটি দল আমাদের 1979 সাল থেকে 2008 অব্দি নির্বাচনে, তারপরে তো ওই 3টা নির্বাচন হয়নি, আর এটা তো সাজানো নির্বাচন, তো দুই দল 70 থেকে 72% জনগণকে প্রতিনিধিত্ব করে। এই দুটি দল যদি মিনিমাম কিছু ইস্যুতে ঐক্যমতে না পৌঁছায়, যে একে অপরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব, অ্যানিহিলেশন করব না, মিটিং এর মধ্যে বোমা নিক্ষেপ করব না, কিংবা নিষিদ্ধ করব না, তাহলে বাংলাদেশে গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ হবে। না হলে আমরা এই বৃত্তের মধ্যে ঘুরতে থাকবো। আমরা এই কথা বলে পার পাবো না, যেরকম যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেব না। আবার এই কথা বলাও সেই অন্ধত্বই হবে যে বিএনপি মানে স্বাধীনতা বিরোধী, কাজে বিএনপি কে আপনার নির্মূল করে আমরা দেশ বাঁচাবো, হবে না। বিএনপি আওয়ামী লীগ 19-20, কখনো এ বেশি ভোট পায়, কখনো ও বেশি ভোট পায়। আসন সংখ্যা কম বেশি হয় অনেক, কিন্তু ভোটের পার্সেন্টেজে দুই দলের মধ্যে কখনো 6 থেকে 7% হয় না। এখন প্রশ্ন কি? প্রশ্ন তৃতীয় কোন রাজনৈতিক শক্তি গড়ে ওঠেনি, জামাত তো একটা ফিক্স শক্তি। এইবার ইউনূস, আসিফ নজরুলদের প্রশ্রয় একটু ফুলে ফেপে উঠেছে, এটা কৃত্রিম। এটা হচ্ছে গরুকে ইনজেকশন দিয়ে যেরকম বড় করে না, কোরবানির সময় দেখবেন অনেক গরু আবার মরে যায় হাটের মধ্যে, আর সহ্য করতে পারে না ইনজেকশন। তো জামাতকে ইনজেকশন দিয়ে ইউনূস সাহেবরা বড় করেছে। আপনি কালকেই একটা নির্বাচন দেন, শেখ হাসিনা না আসতে পারুক, আওয়ামী লীগের কোন নেতা না আসতে পারুক, আওয়ামী লীগ নৌকা নিয়ে ইলেকশন করবে, বিএনপি ধানের শীষ নিয়ে ইলেকশন করবে। ফার্স্ট সেকেন্ড কে হবে আমি গণক না, তবে এটুকু বলতে পারি ফার্স্ট সেকেন্ড বিএনপি আওয়ামী লীগের মধ্যেই হবে, বাকিরা থার্ড ফোর্থ অনেক পিছনে। এই রিয়েলিটি আমাদের দুইটি বড় দল যতক্ষণ আত্মস্থ না করবে ততক্ষণ আমাদের এই ট্র্যাজেডি থাকবে। আর মাজার হামলা নিয়ে যেটা বলছেন, এটা তো জামাতদের যে উগ্র ধর্মকে ব্যবহার করা, তার ধর্ম পালন করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে। তো এটার বিরুদ্ধে আমি মনে করি যে এখন যারা মাজারে যান, দেখেন আমি মনে করি যে মাজারে যায় তার অধিকার আছে মাজারে যাওয়ার, যে যায় না তার অধিকার আছে। কিন্তু এই যে ফ্যাসিজম হচ্ছে এইটা, আমি যাই না তুমি যাও এই জন্য তোমাকে হামলা করব, এটা সরকার বিএনপি কেন এখনো দোদুল্যমান হচ্ছে বিএনপি বলতে পারবে। তবে আমি মনে করি যারা মাজারে বিশ্বাস করে তারা কিন্তু গতকালও মিছিল করেছে, আজকে করেছে, তাদের আন্দোলন আরো জোরদার হওয়া দরকার। জি ধন্যবাদ মামুন ভাই। আমি আবার আসবো আপনার কাছে। আরিফ ভাই, ওই যে মামুন ভাইকেও বলি, মামুন ভাইয়ের আলোচনার সাপেক্ষে একটা কথা খুব বাজারে চলে তো, যে আগেই ভালো ছিলাম। আমি আরিফ জয়দীপ ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আওয়ামী লীগ নিয়ে নানান বিশ্লেষণ, একটা পর্যায়ে এমন শোনা যায় যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে বলতে এখন কথা উঠে যে ফ্যাসিস্টকেই মানুষ ভালোবাসে কিনা, মানে যেসব পরিস্থিতি আমরা পার হয়ে এসেছি। আপনার কি মনে হয়? অনেকে বলেন, আজকেও আমরা আলোচনা কেউ কেউ বলছিল আওয়ামী লীগের জন্য খুব টাফ ঘুরে আসা। অনেকেই বলে যে আওয়ামী লীগ ফিরবে, কিন্তু খুব যে সুদূর মানে ভবিষ্যতে ফিরবে, কতটা টাফ হয়ে আছে, কতটা জটিল পর্যায়ে আছে আওয়ামী লীগের ফেরা? কারণ বাংলাদেশে তো নর্মালি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। এখানে জামাত বলেন আর বিএনপি বলেন, এনসিপি বলেন, তারা একজোট হয়ে এর বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে কোন দিকে যাবে আসলে ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি? একটু আগে মামুন ভাই যে কথা বলেছেন, শুনেন, বাস্তবতা হচ্ছে আপনি এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটাকে অতি দ্রুত মুছে ফেলতে পারবেন না। কারণ আমাদের কোনো তৃতীয় শক্তির সম্ভাবনা তৈরি হচ্ছে না যে ঠিক আছে আমরা ওই দিকে যাচ্ছি, সুতরাং আমরা আর আওয়ামী লীগ করবো না, বেটার আওয়ামী লীগ আছে, বা বিএনপি করবো না, বেটার বিএনপি আছে। এই দুইটা দলের অনেক দোষ ত্রুটি আছে, কিন্তু জনগণ এই দুইটা দলের সাথে ইমোশনালি অ্যাটাচড, অ্যালাইন, এবং এটার অনেক
কিছুই কিন্তু যুক্তির মধ্যে না, মানে আপনি তারা খুব যুক্তি টুক্তি দিয়ে লাভ নেই। সে সোজা বোঝে ভাই আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি, এই একটা বিরাট চাঙ্ক অফ পিপল আমাদের এই দেশে আছে। সুতরাং খুব দ্রুত সহসা আগামী 5, 10, 15, 20 বছরের মধ্যে এই দুটো দল বাংলাদেশের রাজনীতি থেকে চলে যাবে, এটা আমার কাছে মনে হয় না। খুব যদি একটা দৈব ঘটনা না ঘটে থাকে, বড় এক ধরনের ট্রান্সফরমেশন যদি না হয়, যেটা ধরেন মুক্তিযুদ্ধ হয়েছিল, একটা বিরাট 71 একটা ট্রান্সফরমেশন এসে এখানে ধরেন মুসলিম লীগ, নিজাম ইসলামী পার্টির মতো বড় বড় পার্টি কিন্তু ভ্যানিশ হয়ে গেল। সো ওই ধরনের কিছু না হওয়া পর্যন্ত এটা হবে না। দ্বিতীয় যে কথাটা আপনি বলেছেন যে অনেক লোক বলেন আগেই ভালো ছিলাম, আমাদের দুর্ভাগ্যটা কি, আমাদের দেশে কিন্তু আমরা নতুন রাজনৈতিক মানে অ্যালাইনমেন্ট যেটা হয়, এটা তৈরি হয়ে পুরানোরা কত ব্যর্থ হয়েছে এটার উপরে। যে সরকার থাকে সে যখন অজনপ্রিয় হয়ে যায়, তখন গিয়ে কিন্তু লোকজন আবার ঘুরে তাকায়। আমি 91-এর আগে যাচ্ছি না, আমি 91 থেকে যদি বলি, বিএনপি সাপোর্ট ছিল, লোকজন বিএনপি ক্ষমতায় আসলো, তারপরে এই জনগণই কিন্তু আবার আওয়ামী লীগ, বিএনপিকে ভালো লাগলো না আওয়ামী লীগ গেল, আবার আওয়ামী লীগের ভালো লাগলো না, আবার কিন্তু বিএনপি জামাতকে দিল, বিএনপি জামাতের উপরে ভরসা হারিয়ে আবার এটাকে আওয়ামী লীগের ভোটে আসলো। সুতরাং আগেই ভালো ছিলামের যে আকাঙ্ক্ষাটা, এটা তো আছে। দুর্ভাগ্য জায়গায় যেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের সাধারণ মানুষের এক ধরনের প্রত্যাশা ছিল, এটা ওই যে গরুর কৃত্রিম ইনজেকশন দেওয়ার মতো করে দীর্ঘদিন ধরে একটা পিআর ক্যাম্পেইনের মধ্যে আমরা ডক্টর ইউনূসকে ফেরেস্তার কাছাকাছি, মানে অলি আউলিয়ার থেকে বেশি, ফেরেস্তা থেকে কম, এরকম একটা গ্রেডে স্পেসিফিক ওনাকে রাখতাম। আরিফ ভাই একটু বিরক্ত করি, মানে জিন্দা অলি, জিন্দা অলি না, আমি মনে করি না জিন্দা অলি থেকেও বেশি আগে, মানে অল্পের জন্য ফেরেস্তাশিপ মিস হয়ে গেছে টাইপের লোক মনে করতাম। উনি অনেক আন্তর্জাতিক লোক, উনি টেলিফোন করলে, এবং উনি কিন্তু মানে খুব কনফিডেন্টলি এই মিথ্যা কথাগুলো বলতে পারে। আমাকে সব দেশগুলো বলছে তোমাদের কি দরকার, তোমরা কি চাও, কতটুকু চাও। মনে হচ্ছিল যে বিভিন্ন দেশ একবার প্লেন নিয়ে বসে আছে, যে খালি ইউনূস বলার সাথে সাথে ওদের ওইখান থেকে লোকজন পাঠিয়ে দিবে, কি চাও খালি বলো, চাল ডাল তেল, শিক্ষক, আইনজীবী, ইঞ্জিনিয়ার, যা চাও তুমি পাওয়া যাবে। কিছুই হয় নাই, বরঞ্চ একের পর এক দেশ আমাদের এখন ভিসাই দেয় না, মানে ভিসা পাওয়াটা এখন আরো দিনের পর দিন কঠিন হচ্ছে। এই ধরনের কনফিডেন্টলি মিথ্যা কথা উনি বলে বলে একটা ফেক জায়গা তৈরি করেছে। আমাদের কাছে দেশগুলো খালি দরখাস্ত করছে, মানে একটা বিশাল গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বলছে, কিন্তু উনি এটা এমন না যে না একটা খুব ঘরোয়া আলোচনায় বলছে বা একটা ছোট আলোচনা সভায় বলছে। সারা দেশ তাকিয়ে আছে, জুলাই কি যেন, এটা জুলাই তো অনেকগুলো, জুলাই সনদ চুক্তি ইত্যাদি কিছু একটা হচ্ছে এখানে, এবং উনি বলছে দেশগুলো আমাদেরকে বলছে আমাদের কাছে এতজন পাঠান, দরখাস্ত দিয়ে রাখছে। কেউ কেউ বলছে কত পারেন পাঠান, যত পারেন পাঠান। তো উনি তো একটা লোকও পাঠাতে পারলো না, মানে মিডল ইস্টে তো আপনি একটা শ্রমজীবী মানুষ পাঠায় দেখাইতে পারলেন না। এনিওয়ে উনি অবশ্য লাইসেন্স নিছে একটা, সেটা আলাদা কথা। সো এই টোটাল ফেক জিনিসটার মাধ্যমে যে বিশাল প্রত্যাশা উনি তৈরি করেছিলেন, এই যেমন আমি ফ্র্যাঙ্কলি বলি, যেমন আমাকে অনেক লোকজন বলেছে যে আগামী 2-3 বছর, কোন যখন আগস্টের পট পরিবর্তনের পরে আগামী 2-3 বছর খুবই ভালো যাবে, টেনশন নিও না, দেশ নিয়ে চিন্তা করো না। কেন ভালো যাবে? যে এখন ধরো নারী অধিকার জায়গায় থাকবে, মানে যেগুলো এনজিওরা সারা জীবন বিক্রি করে এসেছে, হ্যাঁ, বাক স্বাধীনতা খুব সিকিউর থাকবে, কোনো অন্যায় হবে না, কোনো লোকের অন্যায় কারণে জেলে নেওয়া হবে না, ফেক মামলা হবে না, কারো উপর হামলা হতে দিবে না, আইনের শাসন আগামী 2-3 বছর দেখবা। তারপরে নির্বাচন হইলে কি হবে জানি না, এবং এই জন্য কিন্তু ব্যাপক লোকজন নির্বাচন চাই না, সাররে 5 বছর চাই এখানে ছিল। এবং যেহেতু আপনার মোহটা অনেক বড় ছিল, এটা ধপাস করে মোহভঙ্গটাও খুব দ্রুত হয়েছে। মানে এরা এত বাটপার, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে বাচ্চাদের টিকাটা পর্যন্ত দেয় নাই, খালি বলতো আমাদের সময় কি যেন অনেক রিজার্ভ বেড়ে গেছে, এখন হিসাব করে তো রিজার্ভই পাওয়া যায় না, রিজার্ভ বেড়ে যাবে, তুমি যদি কোনো টাকা পয়সা খরচ না করো কোথাও, সব টাকা যদি রেখে দাও, উপাস থাকো বাসায়, তাহলে তোমার কাছেই সব টাকা থাকবে। টাকাটা তো রাখার জন্য না, টাকা তো জনগণ কল্যাণে খরচ করার জন্য। সো এই টোটাল কারণে একটা ফ্রাস্ট্রেশন এই দেশের মধ্যে আছে, লোকজন দেখতে পাচ্ছে আরে বাবারে, শুনলাম আইনের শাসন খুব ভালো থাকবে। আইনের শাসন মানে হচ্ছে কি, বাচ্চা পোলাপানরে বিভিন্ন মন্ত্রণালয় বসিয়ে রেখেছে, এরা বদলি তদবির করে, এইটা করে ওইটা করে, কোন স্কুলে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলে গিয়া রেলওয়েতে গিয়া সব টিকিট ব্ল্যাক করতেছে, সে রেল কমিটির কি যেন একটা হয়ে বসে আছে, তারা সরকার বানাইছে। এই যে আমাদের কিশোর তরুণদেরকে পর্যন্ত উনি ধ্বংস করেছে, এদের নৈতিক ক্যারেক্টার ধ্বংস করে দিয়ে গেছে। এখন একটা ছোট বাচ্চা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে উঠলে প্রথম ধান্দাটাই হবে আমি কোথায় গিয়ে কোন মন্ত্রণালয়ে ঢুকবো, এইটা করব ওইটা করব। এই যে উনি পুরো চরিত্র ধ্বংস করে চলে গেছে একটা প্রজন্মের, এটা যখন সাধারণ মানুষ দেখেছে, তখন তার কাছে মনে হচ্ছে যে
এই পরিবর্তনটা আমি কি পেলাম? এর যেহেতু আমি আগে ভালো ছিলাম, মানে আপনি যেভাবে দেখেন নারী অধিকার, নারীদের উপরে মানে কথা বলা, এটা তো আগে ভালো ছিল। এখন একজন নারী যিনি 5 আগস্ট পর্যন্ত রাজপথে ছিলেন, অনেক যান প্রাণ দিয়ে ফাইট করেছিলেন, সবাইকে এলিমিনেট করে দেওয়া হচ্ছে, এদেরকে মুছে ফেলা হচ্ছে রাজনৈতিক বাস্তবতার জায়গা থেকে। একেবারে চিহ্নিত জামাতি কয়েকজন নারীকে এনসিপি এখনো মানে রাখছে, এটা হচ্ছে যেহেতু তাদেরই জামাতের দোকান। কিন্তু এর বাইরে আপনি দল নিরপেক্ষ বা সাধারণ নারীদের মধ্যে থেকে যাদেরকে আমরা ছাত্রী নেত্রী দেখেছি, আপনি একেবারে নাম ধরে ধরে বলতে পারবো, আপনি দেখবেন এরা এখন নাই, মানে কোথাও নাই। কি হচ্ছে, আপনি শাহবাগের নারীদেরকে উত্তক্ত করছে, সেই লোকরে জেলে দেওয়ার একটু পরে ছেড়ে দিচ্ছে এবং গলায় মালা দিয়ে তাকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। ওই গাজীপুরের কি একটা মেয়ে, চাঁদাবাজির মামলা হয়েছে, চাঁদাবাজির কি কি প্রমাণ আছে তারা ধরে নিয়ে গেছে, সকালে বেল দিছে, বিকালে আসিফ নজরুল ফোন দিয়ে বসায় আবার এইটাকে বেল দিয়ে বের করে নিয়ে এসেছে। সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে আইন শৃঙ্খলা অবস্থা খুবই খারাপ, লুটপাট ডাকাতি হচ্ছে, ঘরে ঘরে ঢুকে মব করে যে কারো কাছে টাকা, মানে মুশকিল হচ্ছে কি আওয়ামী লীগ এবং বিএনপি তো 30-30ও যদি ধরেন, প্রত্যেক 3টা লোকের একটা। এখন আপনি যে কোনো লোকরা, আপনি আপনারা গিয়ে বললাম আপনি 200 টাকা দেন, এই অবস্থা তো চলছে। যার কারণে লোকজনের মধ্যে একটা ধারণা হচ্ছিল যে ভাই আগেই তো ভালো ছিল, একটা সিস্টেম এন্ড শৃঙ্খলার মধ্যে ছিল। আওয়ামী লীগ যে পুথ পবিত্র দল তা কিন্তু আমি মোটেও বলছি না, ঠিক আছে। তাদের সময়কার দুর্নীতি, তাদের সময়কার বিভিন্ন ধরনের প্রবলেম, সমস্যা, তাদের ইচ্ছাকৃত করার সমস্যা, তাদের মানে জনগণকে সম্মান না জানানোর ব্যাপারে তাদের কিছু কিছু নেতার খুবই যে উগ্র কাহিনী, সবকিছুকে মেনে নিয়ে বলছে। কিন্তু সাধারণ মানুষ এক ধরনের শৃঙ্খলার মধ্যে ছিল। এটা যখন নাই হয়ে গেল তখন মানুষ ভাবছে আগেই ভালো ছিল। মানে এখানে তো আপনি কারো দোষ দিতে পারেন না। কেউ যদি আগে ভালো ছিল ফিল করে, সেই ফিলের উপরে তো আমার আপনার নিয়ন্ত্রণ নাই। একটা লোক দেখতে পাচ্ছে কোনো কারণ ছাড়া একটা প্রেস কনফারেন্সে 3টা সাংবাদিক প্রশ্ন করেছে, খুব ভদ্র প্রশ্ন করেছে, ঠিক আছে। সেই আমাদের যে ফিল্ম ডিরেক্টর, কি ওটার নাম, ফারুকি, সে এসে 3টা লোকের চাকরি খেয়ে গেল। ভাই একটা মানুষের, পুনিয়া ভাই আপনি নিজে সাংবাদিক, আমি সাংবাদিক, মোহন ভাই এখানের মধ্যে আইনজীবী আছেন, একটা মানুষের প্রফেশনে টান দিতে হয় না, এটার সাথে অনেক ব্যাপার আছে। সে তার প্রফেশনাল ডিউটি করতে গেছে, আপনি এজ এ সাংবাদিক একটা জায়গায় গেছেন, সাংবাদিক আপনার কাজ হচ্ছে প্রশ্ন করেছেন। ভাই যে মামুন ভাই আছে, মামুন ভাই হচ্ছে আইনজীবী, ওনার কাজ হচ্ছে কোর্টে গিয়ে একটা সওয়াল জবাব করা। এই কারণে আপনি তার প্রফেশন থেকে বের করে দিবেন। এবং সে যে খুব মহা কিছু বলেছে তা কিন্তু না। এই ধরনের উগ্র লোকজন ওইখানের মধ্যে ছিল। মানে এই যখন কাহিনী, এরপরে যদি লোকজন ভাবে যে ভাই আগেই তো ভালো ছিল, আমি তো মনে করি যে সেই বোঝা ভাবাটা সাধারণ মানুষের জন্য খুব খারাপ না। মানুষ বিপদে পড়ে গেছে কি, এদের অনেক লোকজন, এরা আবার আন্দোলনও করেছে, এরা লজ্জা বলতেও পারে না যে ভাই আগেই তো ভালো ছিলাম। কেউ কেউ বলা শুরু করেছে, আমি দেখলাম এদের অধিকাংশ যারা ধরেন একটু জেল টেল খেটে এসেছেন তাদের বোধোদয় একটু বেশি হয়েছে, যারা এখনো জেল খাটেন নাই তাদের বোধোদয় হয় নাই, কিন্তু বলা শুরু হয়েছে। আমি এটাকে খুব অস্বাভাবিক হিসাবে দেখি না। জি, অনেক ধন্যবাদ আরিফ জাগতিক। আমি সবশেষে একটু আবার মামুন ভাইয়ের কাছে যেতে চাই। এটা রেফারেন্সটা মামুন ভাইয়ের একটু কথা থেকে, আপনি যেহেতু অ্যাডভোকেট ফজলুর রহমানের বক্তব্যের রেফারেন্স দিয়েছেন, উনি আরেকটা কথা বলেছিলেন, আমি মাঝে একটু স্বীকার করে নিই যে আপনাদের মতন নীতিবান আইনজীবী এবং দায়িত্বশীল মানুষের কারণে অনেক মানুষ এখন মুক্তির স্বাদ পাচ্ছে, যাদেরকে ইউনুস জেলে ঢুকিয়েছিল। এটা স্বীকার করে নিচ্ছে, অনেকে পাচ্ছে। আওয়ামী লীগের অনেক লোকজনের জামিন হয়েছে, আওয়ামী লীগের নারী এমপি তাদের জামিন হয়েছে। কিন্তু ওই যে ফজলুর রহমান বলেছেন না যে আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, এই হাসান রকিন, এই যে 80 ঊর্ধ্ব মানুষগুলা, 80-র উপরে প্রত্যেকের বয়স। আমি যদি শিল্পী মমতাজের কথা বলি, এই যে মানুষগুলো এখনো জেলে একরকম পচে মরছেন, আমাদের সাংবাদিক শাকিল আহমেদ, ফারজানা রূপা, শামীম দত্ত, এই মানুষগুলো এখনো মুক্তির স্বাদ পাচ্ছে না। ফলে বিএনপি কি একটা বিশ্বাস অবিশ্বাসের দোলায় আছে? কারণ সব শেষ গিয়ে তো বিবেচনার ভার করে যে এই সরকারের সময় জামিন পাওয়া যাচ্ছে না। আমি আইনজীবী হিসেবে মোহাম্মদ আপনার কাছে জানতে চাবো, সত্যি কি মুক্ত হয়েছে আমাদের আইনাঙ্গন আসিফ নজরুলের যে রাহু গ্রাসে পড়েছিল তার থেকে? না দেখেন, সেটার উত্তর আমি দিচ্ছি, তার আগে একটা প্রসঙ্গ বললে তারপর আমি আপনার এই বিষয়ে আলাপ করছি সংক্ষেপে। আমার স্মৃতি যদি বিট্রে না করে তাহলে বোধহয় 24শে সেপ্টেম্বরে জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূসের অনেক মিথ্যাচারের মধ্যে একটা ছিল যে আমরা সাংবাদিকদের বলে দিয়েছি মন খুলে উজাড় করে আমাদের সমালোচনা করুন। তো মন খুলে উজাড় করে না, মিনিমাম একটা একেবারেই ডিসেন্ট সমালোচনা সাংবাদিক আমাদের প্রিয় আনিস আলমগীর ভাই এবং মঞ্জুর আলম পান্না ভাই করত। দেখেন দুজনকে ইউনূস গ্রেপ্তার করে জেলে পাঠান।
এই যে তার মানে ধরেন বাংলাদেশের মানুষকে তো দোষ দিয়ে লাভ নাই, কেউ তো আর তার মনের মধ্যে ঢুকতে পারে না। দেখে যে একটা লোক নোবেল পেয়েছে যেভাবেই হোক। গ্রামীণ ব্যাংক সম্পর্কে অবশ্য অর্থনীতিবিদরা বলে, ইভেন যারা বুর্জ অর্থনীতিবিদ তারাও বলে যে গ্রামীণ ব্যাংকের কাজ হচ্ছে একটা পুকুরে ডুবন্ত মানুষকে নাকটা উপরে দিয়ে বাঁচায় রাখার, অর্থাৎ তুই ডুবেও আসিস আবার কোনো মতে শ্বাস নিচ্ছিস, মানে চিরস্থায়ী গরিব করে রাখা। বা আহমেদ সফর সেই বিখ্যাত উক্তি যে পশ্চিমাদের ওয়ান্ডার বয়। তো ফলে বাংলাদেশের মানুষের অনেককে আপনি দোষও দিতে পারবেন না। প্রথম পর্যায়ে যে দুই দলকে তো আমরা দেখলাম, এই যখন এত সুন্দর সুন্দর কথা বলছে, ওই যে আরিফ ভাই যেটা বললেন, আরিফ ভাই এটা রাষ্ট্রীয় কয়েকটা অনুষ্ঠানে একাধিক বলেছে, অমুক জায়গা থেকে চিঠি এসে অমুক জায়গাতে লোক কোথায়, এই কোথায়, আর আমি ভাবখানা সে ফোন করলে তারপরে তার যে বাহিনী আসিফ নজরুল সহ রিজওয়ানারা সহ, তো পরে তো দেখা গেল বিশ্ব বাটপার সব। এই ল্যাঙ্গুয়েজ এটাই তার জন্য ন্যায্য, কারণ এর চেয়ে কম বললে তার প্রতি সুবিচার করা হবে না। তো আরেকটা যে সমস্যাটা হয়েছে দেখেন, আমরা মহান মুক্তিযুদ্ধের পরে মুক্তিযোদ্ধারা যদি মনে করত যে জামাত, তখন তার শিবির নাই, ছাত্র সংঘ ছিল, বা নেজাম ইসলাম বা রাজাকার আল বদরদের কোন শহরে কোনো বাড়ি আমরা রাখবো না, 1 ঘন্টার সিদ্ধান্ত, তাহলে এই যে মগবাজারে গোলাম আজমের বাড়ি থেকে শুরু করে সারা বাংলাদেশে কোথাও রাজাকারদের বাড়ি থাকতো? কিন্তু সেটি আমাদের মুক্তিযোদ্ধারা করেননি, বঙ্গবন্ধু তো অ্যালাউই করেননি। তিনি তো 4টা বিশেষ অপরাধ বাদ দিয়ে বাকিগুলোকে নিয়ে তিনি জাতি গঠন করতে চেয়েছিলেন একজন জাতীয় নেতা হিসাবে, স্বাধীনতার স্থপতি হিসেবে। কিন্তু কারণ দেখেন, একটা লোক জামাত করতে পারে, আমি ঘৃণা করি, তার ফ্যামিলিও করতে পারে, সেটি তার ব্যাপার, কিন্তু একটা বাড়িতে তো একটা মহিলা থাকে, একটা লোকের বৃদ্ধ বাবা থাকে, বৃদ্ধ মা থাকে, অবুঝ শিশু থাকে। এইবার ইউনূস আসিফ নজরুলরা সিদ্ধান্ত নিয়ে যে আমাদের রাজনীতিতে যে স্থায়ী ক্ষতটা সৃষ্টি করলো, সেটা হচ্ছে প্রত্যেকের বাড়িঘর পুড়িয়ে দেওয়া। আপনি দেখেন, সেদিন আমি ইন্টারভিউটা দেখে আমার খুব কষ্ট লাগলো, কারণ ব্যক্তিগতভাবে আমি তার খুব খেলার ভক্ত, এবং আমাদের যে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে যে কয়েকটা ছেলে আমাদের বা ভদ্রলোক আমাদের খেলাকে উপভোগ্য করেছে, ধরেন আমি 2017-18 ইন্ডিয়ার বিভিন্ন শহরে আমার একটু ক্রিকেটের নেশা আছে, খেলা দেখার, খেলতে না পারলেও। তো ক্রিকেটে IPL খেলতে যেতাম, যখন কলকাতার নাইট রাইডার্স অথবা নাম কি হায়দ্রাবাদের যে টিমটা, তাদের পক্ষে আমাদের মোস্তাফিজ বা সাকিব আল হাসান যখন খেলতো, সারা ভারতের দর্শকরা মানে ওই গ্যালারিতে সাকিব সাকিব বাহা বাহা করতো, বুকটা ভরে যেত যে আমরা যাদের এতদিন দেখছি ইন্ডিয়া পাকিস্তান অস্ট্রেলিয়ার অলরাউন্ডার, সেখানে সাকিব আল হাসান বোধহয়, আরিফ ভাই ভুল হলে কারেক্ট করেন, 4 থেকে 5 বার বোধহয় বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার হলো, অলরাউন্ডার অফ দ্য ইয়ার। বা ধরেন তামিমের ব্যাটসম্যান এই যে আপনার মাশরাফি মর্তুজা, তার বাবা সেদিন দুঃখ করে বলছে যে মর্তুজা বলছে, বাবা আমার লাশ যেন নড়াইলে না আসে। খুব বেদনার, কারণ আমি ছবিতে দেখলাম মাশরাফি একটা ওপেন জিমনেশিয়াম বানিয়েছে নড়াইল এক্সপ্রেস নাম দিয়ে, ওপেন, বিশাল টাকা খরচ করে, এবং সেখানে একদম হতদরিদ্র থেকে শুরু করে নর্মাল লোকজনও আপনার গিয়ে ব্যায়াম করতে পারতো, যা যা খেলাধুলা। তা আপনি সেই খেলোয়াড়দেরকে তাদেরকে আপনি টার্গেট করে, তারপরে আসিফ নজরুল আরেকটা কি জঙ্গি কাজ করলে, এই জন্য আরো অনেক কাজের সঙ্গে বিচার করতে হবে। আমাদের IPL এ কি ওখানকার হিন্দু মৌলবাদীর অর্থাৎ জামাতের বন্ধুরা, আমরা ইয়া ভাইয়ের মনে আছে কিনা, আরিফ ভাই, তখন আমরা 92-93-তে স্লোগান দিতাম, গোলাম আজম আদভানি 2 ভাই 1 দড়িতে ফাঁসি চাই, কারণ এখানে গোলাম আজমের ফাঁসি চাচ্ছি, ওইখানে অটল বিহারী বাজপেয়ী আর রাজকৃষ্ণ রাজকি নাম যেন আদভানি, তারা বাবরি মসজিদ ভেঙে ওইখানে মন্দির বানানো নামে ভারতকে কি বলে সাম্প্রদায়িক রাষ্ট্র করা। তো যাই হোক, সেইখানে মোস্তাফিজের ব্যাপারে কি আপত্তি করলো জঙ্গি হিন্দু জঙ্গিরা, সেটার জন্য আমরা বলতে পারি যে আমার সিকিউরিটি দে, আমার দর্শকদের যেন গায়ে হাওয়া না লাগে, আমরা ক্রিকেট খেললাম না। একটাই আমার গর্ব আছে সারা বিশ্বে, আমরা ক্রিকেট খেলি। আমি অস্ট্রেলিয়ার খোঁজ নিয়েছি, ইন্ডিয়াতে তো বটি, তারা বলে বাংলাদেশ ভালো করছে। তো সেই এবং সর্বশেষ অনেকগুলো পাপের মধ্যে যে পাপ থেকে ইউনূস, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা, আব্দুল পুরা গ্যাং মাপ পাবে না, কোনো না কোনো সরকার বিচার করবে। আর আমরা নর্মাল নাগরিক হিসেবে বেঁচে থাকলে প্রয়োজনে গণ আদালত করে বিচার হবে। সেটা হচ্ছে 32 নম্বর ভাঙা, বিশেষ করে 5 ফেব্রুয়ারি 2025। কারণ 32 শুধু শেখ হাসিনার বাবার বাড়ি না, 32 মুক্তিযুদ্ধের আতুর ঘর, 32 আমার বাড়ি,
আরিফ জেবতিকের বাড়ি, আতিক রহমান পূর্ণিয়ার বাড়ি, সবার বাড়ি। এবং আপনি দেখেছেন ৩২ যেদিন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে সেদিন কাদের আনন্দ লেগেছে। পাকিস্তান আইএসআই আনন্দ উদযাপন করেছে, পাকিস্তানে গভর্নমেন্টের অংশরা আইএসআই সরি অন্যান্য যারা ৭১-এ তাদের পাপকে এখনো ক্ষমা চায় না, তারা আনন্দ করেছে। সুতরাং এই পাপের বিচার হবে। আর আপনি যেটা বলছিলেন লাস্টেটা কি বলছিলেন ভাই, জামিনের ব্যাপারে। জামিন আমি প্রায় ১৫-২০ বছর ধরে, অর্থাৎ আওয়ামী লীগের আমল, তার আগে বিএনপির আমল ২০০১ থেকে ৬ এবং এখনো, আমি একটা আর্গুমেন্ট কোর্টে, প্রধান বিচারপতির সামনে, হাইকোর্টে, এবং একবার এর জন্য আমার কন্টেম্পটও হয়েছিল। যাই হোক, তো আমি একটা কথা বলি, আপনি একজন নাগরিককে বিনা দোষে, বিনা বিচারে, দোষ বাদ দেন, আপনি জেলে রাখতে পারেন না। এইটা আমাদের সংবিধান বিরোধী, ফৌজদারি কার্যবিধি বিরোধী, মানবতা বিরোধী, সভ্যতা বিরোধী, ইভেন ধর্ম বিরোধী। আল্লাহ বলছে না মানুষকে তুমি বিচার করো। বিচার ছাড়া একটা লোককে শাস্তি দেওয়া, ২০ মাস ১৮ মাস বিনা বিচারে, ফারজানের উপর কয়েকটার বেল হলো, আমিও অনেক আইনজীবীর মধ্যে একজন ছিলাম, অথচ দেখেন তাকে আইসিটিতে জড়িয়ে নিয়েছে। এই যে গতকাল বোধহয় সোনারেস দেখিয়েছে। শোনেন, হ্যাঁ এটা ঠিক, আমার মনে আরিফ ভাইও দ্বিমত করবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্সে সম্পাদকরা যা করতো, এইটা কোনো সুস্থ মানুষ দেখে ভালো থাকার কথা না, প্রেশার বেড়ে যেত। তো সাংবাদিক তার দায়িত্ব বাদ দিয়ে সরকারের তোষণ করে, এইটার জন্য তো আপনাকে তাহলে নতুন আইন বানাতে হবে। এটার জন্য তো আপনি তাকে মার্ডার কেসে আটকে রাখতে পারবেন না, এটা তো অপরাধ। এবং সরকার কেনই অপরাধ করবে? ডক্টর ইউনূস করেছে, সেটা তো আমরা বললামই, একটা অসভ্য লোক। এই গভর্নমেন্টও যদি এইটা করে, তাহলে যে দুষ্টু জনেরা বলে এই সরকার ডক্টর ইউনূসের এক্সটেনশন, সেটাই প্রমাণ হবে। কালকে ফজলুর রহমান সাহেব এটাও বলেছে যে এই সরকার যদি একই ভুল করে, আওয়ামী লীগের মতোই পরিণতি হবে। দেখেন, আমি একটা কথা বলি, আওয়ামী লীগ শেষের দিকে, যেহেতু ছোটদের সবাই সবাইকে চেনে, আর আমার একটা প্রফেশনাল সুবিধা কি পূর্ণিয়া ভাই, আমাদের কাছে টপ টু বটম আসে সব দলেরই, আমরা কোনটা কেস করি না করি আমার চয়েস। আওয়ামী লীগের শেষের ৭-৮ বছরে তাদের একটা হাইকমান্ডের মাথায় ঢুকে গিয়েছিল যে গোয়েন্দা যে রিপোর্ট সেটাই আমার রিপোর্ট। কি গোয়েন্দা রিপোর্ট? সুষ্ঠু নির্বাচন দিলে আমি বেশি জিতবো। এবার তো দেখা গেল আওয়ামী লীগের কত সমর্থক অটুট আছে। কিংবা ধরেন, আমি একদম আরিফ ভাইয়ের সঙ্গে আজকে আলোচনা করে খুব ভালো লাগলো, আরিফ ভাই ঠিকই বলেছে, আমি বিএনপি করি, বা অনেক বলে বিএনপি করি, বা আমি আওয়ামী লীগ করি, ওর কোনো যুক্তি নেই আরিফ ভাই, ও করে, কারণ এটাকে আপনার মানতে হবে, ওর অধিকার। তো বিএনপি যদি এবার ব্যর্থ হয়, তারপর বিএনপির কোনো সমর্থক বিএনপি ছাড়বে না, হাজার দুর্নীতি করেন। এখন এখান থেকে তো আপনি বের করতে পারছেন না, তাহলে আপনার কি করতে হবে? তৃতীয় শক্তি তো হওয়া তো অর্ডার দিয়ে হবে না, জনগণের মধ্যে গড়ে উঠবে। তাহলে এই দুটি দলের, আমাকে অনেকে খারাপ বললেও আমার যায় আসে না, এই দুটি দলকে পর্দার আড়ালে বসতে হবে যদি তারা দেশপ্রেমিক হয়, দেশকে এগিয়ে নিতে চায়। এই যে প্রতিশোধ যদি স্প্রিয়া চলতে থাকে, আমি ন্যায় বিচার করব না, প্রতিশোধের বিচার করব, তাহলে ধরেন আওয়ামী লীগ আমলে যে দুর্নীতি হয়েছে বা নানা দুঃশাসন হয়েছে, তারও যদি আপনি সুষ্ঠু বিচার করতে চান পূর্ণিয়া ভাই, তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে কার্যক্রমে। আওয়ামী লীগকে দেশে আসতে দিতে হবে নেতা নেত্রীদের, তারা আইনজীবী রাখবে, আদালতে সওয়াল জবাব হবে, সাক্ষী আসবে, উভয় পক্ষ সাক্ষী দেবে, তাহলে না ন্যায় বিচার হবে। নাহলে তো কলমের খোঁচায় সব রায় বাতিল হয়ে যাবে, কোনোটাই হবে না। ঠিক যেরকম আমরা, আরিফ ভাইয়ের মনে আছে, পূর্ণিয়া ভাইয়েরও, ২০০১ থেকে ৬ বিএনপির সব দুর্নীতির বিচার আর করা গেল না, যেহেতু জরুরি আইন জোর করে ক্যাঙ্গারু আদালত দিয়ে বিচার করে দিল, ফলে আর দুর্নীতিবাজরা রেহাই পেয়ে গেল, বড় বড় নেতা হয়ে গেল। তো সুতরাং এই বোধ থেকে আমি মনে করি, এখন কিন্তু যেহেতু বিএনপি ক্ষমতায় আছে, এখন কিন্তু লাটাই তার হাতে, স্টিয়ারিং সিটে সে। এখন সে যদি মনে করেন আমি প্রতিশোধ নেব, আমি এই পদ্ধতিতেই চলবো, তাহলে ইতিহাস তার শিক্ষা দেবে। আমরা হাজারবার চেঁচিয়েও তো কিছু করতে পারবো না। কিন্তু আমি মনে করি আমাদের নাগরিকদের, আমি প্রায় যে কথাটা বলি, নাগরিকদের দলের সমর্থক হওয়া ঠিক আছে, কোন নেতা নেত্রীকে ভালোবাসা ঠিক আছে, কিন্তু দলবাজ হওয়া যাবে না। আমাকে আমার যারা বিএনপির বন্ধুরা আছে কোর্টে, আমি অনেক বলি, এত বড় যে আপনারা 15 বছর বাইরে ছিলেন, আপনাদের অনেকের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু আপনারা সেখান থেকে শিক্ষা নেবেন। যদি আমি দেখি আপনারা আপনাদের নেতাদেরকে প্রশ্ন করছেন, অথচ প্রশ্ন না করে যদি নেতা যা বলছে তাই সঠিক, তাই হয়,
তাহলে বাংলাদেশে গণতন্ত্র আর যাত্রাই শুরু করতে পারবে না। এখন পর্যন্ত বিএনপি ধরেন এই আধুনিক যুগে হানিমুন পিরিয়ড এত দেওয়া যায় না, 1 মাসই এনাফ। এখন পর্যন্ত যা লক্ষণ খুব হতাশাব্যঞ্জক। আমি এই যে শিক্ষামন্ত্রীর একটা কথায় আমার কাছে মানে আমি রাগ হই না, ইদানিং রাগ কম হই, হাসি লাগে, করুণা লাগে। সে বলছে পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা। আরে পাকিস্তানের প্রগতিশীল অংশ যারা, এত কিছুর পর পাকিস্তানে যারা খোলা মনে চিন্তা করে, অল্প কিছু লোক, তারা বলে যে পাকিস্তানি শিক্ষা ব্যবস্থা জঙ্গি তৈরির কারিগর। তারা বলে তার চেয়ে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনেক ভালো, ভারতের তো ভালো আছে। আর এর নাম কি, শিক্ষামন্ত্রীর নামটা কি ভুলে গেলাম, মিলন সাহেব। সে গিয়ে কাকে, তুমি কার সঙ্গে রাজনীতি করবা, নকল বন্ধ কি বলে, এতদিন পর বয়স হয়ে গেলে কি হয়েছে কিনা জানি না। তবে পাকিস্তানের সঙ্গে এই মাখামাখি আমাদেরকে ভোগাবে। আমাদের উচিত হচ্ছে আমাদের মিনিমাম নর্মাল এডুকেশনের জন্য যাতে আমাদের কোথাও যেতে না হয়, ন্যূনতম চিকিৎসার জন্য যেন আমাদের প্রতিবেশী দেশে না যেতে হয়, সেই প্রস্তুতি করেন। আমি আপনাকে একটা দিয়ে শেষ করি, আমি এক্সাক্ট হসপিটালটার নামটা এই মুহূর্তে পুণ্যা ভাই আমি মনে করতে পারছি না, আমার লেখা আছে। রাজীব গান্ধী সম্ভবত বোধহয় 86 সালে ওনার একটা ট্রিটমেন্টের জন্য, ওনার অথবা ওনার সহধর্মিনী সোনিয়া গান্ধী, তো ট্রিটমেন্টের জন্য আমেরিকা গিয়ে দেখলো যে 2 ইন্ডিয়ান ডাক্তার একটা আমেরিকার হসপিটাল লিড করে। উনি ট্রিটমেন্টটা নিলেন, নিয়ে দেশে এসে ওই 2 ডাক্তারের সঙ্গে ডাক্তারকে কনভিন্স করে ইন্ডিয়ায় নিয়ে এসে এই বিভিন্ন হসপিটাল গুলো করলো। কিংবা ধরেন জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধীরা এইমস করেছে, এইমস দিল্লি, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আমাদের এত দরকার নেই, আমাদের একটা ভালো মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল হসপিটাল করেন। বঙ্গবন্ধুর নাম বদলায় বাংলাদেশ করলে চিকিৎসা উন্নতি হবে না। আপনি বঙ্গবন্ধুর নাম বাংলাদেশ কোনো জায়গায় রেখেন না, বঙ্গবন্ধু আরো থাকবে, কারণ যতদিন বাংলাদেশ থাকবে বঙ্গবন্ধু থাকবে। এইটাকে নিয়ে কেউ বাদ দিলেও যায় আসে না, 100টা নাম দিলেও যায় আসে না। সেই ব্যবস্থা না করে আপনি ট্রিটমেন্ট নিতেন, নেতা নেত্রীরা যখন বাইরে যায়, আমি তো মনে করি তাদের লজ্জা লাগা উচিত। ন্যূনতম জ্বর কাশি হলো সিঙ্গাপুর যায়, সব দলেরই। তার চেয়ে বরং একটা ভালো হসপিটাল করতে পারেন কিনা সেইটা দেখেন। তো আমি শেষে মনে করি যে বাংলাদেশের মানুষের আন্দোলন শেষ হয়নি। আর এই 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 যে জেপ্তিক ভাই যেটা বলেছে যে মানুষ কম্পেয়ার করে, এটাই সত্যি। যেমন আমি বলি, পাকিস্তান আমলের সীমাহীন ব্যর্থতা ব্রিটিশ শাসনকে বৈধতা দেয় না, আবার বাংলাদেশ হওয়ার পর বাংলাদেশের নানা সীমাবদ্ধতা পাকিস্তানি শাসনকে বৈধতা দেয় না। আমাদের ঠিক করতে হবে যে আমাদের রাজনীতিবিদদেরকে কৈফিয়তের মধ্যে রাখতে হবে, আর নাগরিক দলবাজ না হয়ে তার নাগরিক দায়িত্ব রাখতে হবে। ক্ষমতাকে প্রশ্ন করতে হবে, তাতে যাই বিপদ আসুক। ক্ষমতাকে আপনি যখন প্রশ্ন করা বন্ধ করবেন তখন আর দেশ চলবে। ধন্যবাদ।